আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই বর্তমান এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। রাজনীতির এই অদ্ভুত রহস্যময় এবং ঘটনাবহুল মঞ্চে আপনাদের সামনে আজ এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যা হয়তো এই মুহূর্তে আমাদের অনেকের কাছেই দৃশ্যমান নয়, কিন্তু পর্দার আড়ালে এর চিত্রনাট্য লেখা হয়ে গেছে অনেক আগে। আমরা যারা সাধারণ মানুষ, যারা প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টাই কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখি, আমরা কেবল দাবার বোর্ডের গুটিগুলো নড়াচড়া দেখি। কিন্তু এই দাবার বোর্ডের আসল চালগুলো যারা দিচ্ছেন, সেই অদৃশ্য খেলোয়াড়দের মনস্তত্ত্ব যদি আমরা বুঝতে না পারি, তবে রাজনীতির আসল যে অঙ্ক, সেই অঙ্কটা আমাদের কাছে কিন্তু চিরকালই অধুরা থেকে যাবে। এবং এটাই বাস্তব সত্য। দেখুন, প্রাচীন ভারতের প্রখ্যাত কূটনীতিবিদ চাণক্য পণ্ডিত তার অর্থশাস্ত্রে বলে গেছেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই, এখানে কেবলই স্বার্থ এবং বাস্তবতার জয় জয়কার। একটি দুর্বল রাষ্ট্র যখন তার চেয়ে বহুগুণ শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের পাশে অবস্থান করে, তখন সেই শক্তিশালী রাষ্ট্রের চোখের ইশারা বা মনস্তত্ত্ব বুঝতে পারাটাই হয়ে দাঁড়ায় টিকে থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। আজ আমরা বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন এবং ভূ রাজনৈতিক যে সমীকরণ দেখছি, তা কিন্তু এই চাণক্য নীতিরই এক আধুনিক এবং বাস্তব প্রয়োগ। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বিভিন্নভাবে খেয়াল করেছেন, কিছুদিন আগে যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের শেষে দেশে ফিরলেন, তখন বাতাসে কিছু খবর, কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। এমনকি ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে আমরাও কিন্তু জানতে পেরেছিলাম যে ভারতের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত বা চাওয়া বাংলাদেশের সামনে রাখা হয়েছিল। সেই চাওয়াগুলোর মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর যে বিষয়টি, তা হলো আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার একটি সুযোগ করে দেয়া। এ ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। যখন এই খবরগুলো প্রথম আমাদের সামনে এলো, তখন আমাদের দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক কিংবা সাধারণ মানুষ হয়তো বিষয়টিকে হেসেই আসলে উড়িয়ে দিয়েছিলেন। আবার অনেকেই কিন্তু ভেবেছিলেন এটা হয়তো নিছকই গুজব কিংবা ভারতের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা। কিন্তু দেখুন, ইতিহাস সাক্ষী দেয়, রাজনীতিতে যা আজ গুজব, কাল সেটাই কিন্তু নির্মম বাস্তবতা। আপনারা একটু যদি পেছনের দিকে ফিরে তাকান, তাহলে দেখতে পাবেন সবার অলক্ষ্যেই যেন খুব নীরবে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়ে মুক্ত জীবনে ফিরে এলেন। তখনও হয়তো অনেকের মনে খটকা লাগেনি, কিন্তু যখন সদ্যই চট্টগ্রামের একটি আদালতে একটি নালিশি মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন, তখন কিন্তু অঙ্কের হিসাবটা, আমি মনে করি, কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দর্শক, একবার ভেবে দেখুন তো, এই চিন্ময় প্রভুর বিরুদ্ধে ঠিক কি ধরনের অভিযোগ আনা হয়েছিল। আগের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সময়কার কথা যদি আমরা স্মরণ করি, তবে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাবো একটি অত্যন্ত সুনিপুণ নকশা, বা যাকে আমরা বলি মেটিকুলাস ডিজাইন, তার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই স্কন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো অত্যন্ত ভারী এবং মারাত্মক অভিযোগ কিন্তু আনা হয়েছিল। জাতীয় পতাকার অবমাননার মতো স্পর্শকাতর বিষয়কে সামনে এনে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। সে সময় অনেক প্রবীণ সাংবাদিক এবং বিশ্লেষক, যেমন ধরুন বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামালের মতো মানুষেরা কিন্তু বারবার এই বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন যে ডক্টর ইউনূস হয়তো কোনো একটি বিশেষ উগ্র বা জিহাদি গোষ্ঠীর মন জয় করার জন্য, অথবা তাদের কোনো
এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলার হাজার বছরের যে চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য তার বিরুদ্ধে এক ধরনের প্রচ্ছন্ন অবস্থান গ্রহণ করেছিলেন। সেই সুনিপুণ নকশারই অংশ হিসাবে সংস্কৃতি মন্ত্রণালয়ে এমন সব পরিবর্তন আনা হয়েছিল যা আমাদের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। আর সেই একই নকশার বলি হয়ে চিন্ময় প্রভুকে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, আদালতে সেই অভিযোগের সপক্ষে কোনো অকাট্য প্রমাণ বা শক্ত ভিত্তি কি কেউ দাঁড় করাতে পেরেছে? পারেনি। কারণ রাজনীতির মাঠে যখন মিথ্যাকে সত্যের মোড়কে সাজানোর চেষ্টা করা হয়, তা হয়তো সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু দিন শেষে আদালতের কাঠগড়ায় তার ধূপে আসলে টেকে না। আর ঠিক এই জায়গাতেই ভারতের কূটনীতি তার সবচেয়ে বড় চালটা কিন্তু ছেড়েছে। তারা খুব ভালো করেই জানতো যে আইনি প্রক্রিয়ার ভেতরে এমন কিছু ফাঁক ফোকর আছে যা দিয়ে এই পরিস্থিতিকে নিজেদের অনুকূলে সম্পূর্ণভাবে না হলেও কিছুটা হলেও নিয়ে আসা সম্ভব। এখন আপনারা হয়তো একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন করতে পারেন। প্রশ্নটি হলো, বর্তমানে ক্ষমতায় তো বিএনপি সরকার, তাহলে তারা কেন ভারতের এই চাওয়াগুলোকে এতটা বিনা বেশবাক্যে মেনে নিচ্ছে? বিএনপি তো ঐতিহাসিকভাবেই ভারতের প্রভাব বলয়ের বাইরে থেকে রাজনীতি করার একটি চেষ্টা সবসময় করে এসেছে, তাই না? এই প্রশ্নের উত্তরটি লুকিয়ে আছে ভূ রাজনীতির এক চরম এবং রূঢ় বাস্তবতার ভেতরে। বর্তমান বিএনপি সরকার খুব ভালো করেই জানে যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া আর রাষ্ট্র পরিচালনা করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিল্লির সাথে একটি বৈরী বা সাংঘর্ষিক সম্পর্ক বজায় রেখে ঢাকার মসনদে শান্তিতে বসে থাকা যে কতটা কঠিন, তা ইতিহাসের পাতা উল্টালে কিন্তু আমরা নানাভাবে দেখতে পাই। এমনকি এই বিএনপি সরকার যে এবার নতুন ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তা কিন্তু নয়। এর আগেও অতীত ইতিহাস থেকে আমরা দেখতে পাই বহুবার বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় এসেছিল। তখন হয়তোবা আজকের মতো এরকম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছিলেন না, ছিলেন ওনার সদ্য প্রয়াত মা, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি, যেহেতু ওনার কথা বা ওনার প্রসঙ্গ এখানে টেনে এনেছি। উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন আপোষহীন নেত্রী ছিলেন। এ বিষয়ে আমি মনে করি রাজনৈতিক দল মত সবকিছুর ঊর্ধ্বে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। এবং বাংলাদেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই কিন্তু এই আপোষহীন নেত্রী গণতন্ত্র রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে ওনার দলকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। কখনো বা দেখা গেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠের লড়াইয়ে নেমেছে। তবে সর্বশেষ যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেই পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ একক আধিপত্য বিস্তার করার যে বলয় তৈরি করেছিল, তখন কিন্তু বিএনপিকে অনেকভাবেই কোণঠাসা করে রেখেছে। তবে বিএনপিকে রাজনৈতিকভাবে কখনো কিন্তু বিল পাশ করে নিষিদ্ধ করেনি। এখানে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি কথা আমার স্মরণে চলে এসেছে। সেটি হচ্ছে, ওনাকে কিন্তু গণতন্ত্রের মা উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি মনে করি ওনার সেই সম্মানিত উপাধিটাকে অনেকটাই বেকারদের মধ্যে ফেলে দিয়েছে। আমি অপমান বললাম না। দেখুন সুপ্রিয় দর্শক, এই অতীত ইতিহাসগুলো কিন্তু আপনারা যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা অনেক ভালো করেই জানেন, এবং আমার থেকে যারা বয়সে প্রবীণ, তারা এই বিষয়গুলো আরো সূক্ষ্মভাবে এবং বিস্তারিতভাবে জানেন। তবে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, এই অতীত ইতিহাস ঘাটলেও কিন্তু আমরা দেখতে পাই বিএনপির যখন ক্ষমতা বা বিএনপি যখন ক্ষমতার মসনদে বসা ছিল, তখন ভারতের সাথে বৈরিতা থাকার কারণে তাদের ক্ষমতা কিন্তু টিকেনি। এমনকি সেই সময় প্রকাশ্যে
এখন যেমন আওয়ামী লীগের পতনের জন্য ডিপ স্টেট বা আমেরিকাকে প্রকাশ্যে দায়ী করা হয়, অথবা আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা সরাসরি বলেন যে ডিপ স্টেটের অর্থের বিনিময়ে, ডলারের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে আমেরিকার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। তখন কিন্তু মানুষ প্রকাশ্যে এটি বলতো যে ভারত তাদের স্বার্থের কারণে বিএনপিকে ক্ষমতায় রাখতে চায় না, এবং সেটি কিন্তু আমরা দেখেছি। এর জন্য আমি বললাম, যারা সেই সময় আমাদের থেকে বয়সে প্রবীণ ছিলেন তারা এই বাস্তবতাটুকু অনেক বেশি বা অনেক ভালোভাবে জানেন। এই যে বৈরী পরিবেশ, এবং বৈরী পরিবেশ থাকার কারণে দীর্ঘস্থায়ী বা শক্ত একটি সরকারি কাঠামো বিএনপি বারবার গঠন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, এর পেছনে ভারতকে যেমন দায়ী করা হয়, ঠিক একইভাবে বাস্তবিকভাবে ভারতের কূটনৈতিক তৎপরতা কিন্তু এখানে সব থেকে বেশি সক্রিয় ছিল। কারণ তাদের নিরাপত্তা ঝুঁকি এবং তাদের যে জাতীয় স্বার্থ রয়েছে, সেই স্বার্থের দর কষাকষিতে গিয়ে বিএনপির সাথে সেই সময়গুলোতে তাদের কখনোই সমঝোতা হয়নি, যার কারণে তারা কখনোই চাইতো না যে বাংলাদেশে এমন কোনো সরকার ব্যবস্থা থাকুক যেই সরকার ব্যবস্থার সাথে তাদের বৈরী পরিবেশ বজায় থাকুক বা শত্রুতা থাকুক। যার কারণে তারা সেই 1971 সাল পরবর্তী এবং পূর্ববর্তী সময় থেকেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি সখ্যতা বজায় রেখে এসেছে। এর মূল কারণ হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা এবং তাদের জাতীয় স্বার্থ তারা আওয়ামী লীগের কাছ থেকেই সবসময় পেয়েছে। তবে বিষয়টি কিন্তু একতরফা ছিল না, দ্বিপাক্ষিক ছিল। তো আওয়ামী লীগের বিষয়টা আমি এখানে আবার আলোচনা করতে চাচ্ছি না, কারণ এই বিষয়গুলো অনেক বিস্তারিত এবং এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যায়। এবং আমার যারা দর্শক রয়েছেন সম্মানিত, ওনারা সবসময় অনুরোধ করেন ভিডিওগুলো যেন সংক্ষিপ্ত হয় বা ছোট হয়। তো এই যে বৈরী পরিবেশ, এই বৈরী পরিবেশ কিন্তু বর্তমান সময়ে বিএনপি কোনোভাবেই চায় না। কারণ তাদের যে ইচ্ছা বা তাদের যে একটি স্বচ্ছ ধারণা, সেটি হচ্ছে তারা বাংলাদেশকে স্থিতিশীল করতে চায়, বাংলাদেশের জনগণকে বুঝাতে চায় যে বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক দল ছিল, আছে, এবং দেশের জনগণের স্বার্থে তারা সবসময় কাজ করে। এখন তাদের সেই স্ট্রং এবিলিটি অর্জন করার জন্য প্রতিবেশী দেশের সাথে যদি বৈরী পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অতীতের মতো হয়তোবা সেই ইতিহাস আবারও বিএনপির সাথে পুনরাবৃত্তি ঘটে যেতে পারে। এটা হচ্ছে বিএনপির জন্য একটি প্রথম আতঙ্ক বা প্রথম ভয়ের কারণ। দর্শক, এটা কিন্তু এক ধরনের রিয়েল পলিটিক্স বা বাস্তববাদী রাজনীতি। সরকার বর্তমান সময়ে বুঝতে পেরেছে যে আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে হলে, বিশেষ করে অর্থনৈতিক এবং কৌশলগত সুরক্ষার জন্য, প্রতিবেশী দেশ ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রকে পুরোপুরি অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। ভারত এখানে কোনো আগ্রাসন চালাচ্ছে না, তারা কেবল তাদের কূটনৈতিক দাবার চালগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় চালছে। আর আমাদের সরকার সেই চালের বিপরীতে এমন কোনো পাল্টা চাল দিতে পারছে না যা ভারতের জন্য অসুবিধাজনক হয়। বরং তারা পরিস্থিতি মেনে নিয়ে একটি সমঝোতার পথে হাঁটছে, যেন নিজেদের ক্ষমতা এবং স্থিতিশীলতা তারা বজায় রাখতে পারে এবং অতীত ইতিহাস যেন পুনরাবৃত্তি না ঘটে। আর ঠিক এখানে কিন্তু আমাদের এই আলোচনার সবচেয়ে ক্লাইম্যাক্স বা চরম বিন্দুটি এসে উপস্থিত হয়। আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন, যদি একটি প্যাকেজ চুক্তি বা সমঝোতার প্রথম শর্ত হিসাবে শিরিন শারমিন চৌধুরী মুক্তি পান, যদি দ্বিতীয় শর্ত হিসাবে চিন্ময় কৃষ্ণ প্রভু আইনি মারপ্যাচে জামিন পেয়ে যান, এবং তাকে ঘিরে যে পাহাড় সম অভিযোগের প্রাচীর তোলা হয়েছিল তা বালুর বাঁধের মতো ধসে পড়ে, তবে সেই একই প্যাকেজের সবচেয়ে বড় এবং চূড়ান্ত শর্তটি কেন বাস্তবায়িত হবে না? হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি আসলে সেই গুঞ্জনের কথাই বলছি, যে গুঞ্জন এখন আর কেবল গুঞ্জন নেই, বরং তা বাস্তবতার দরজায় কড়া নাড়ছে। আমি বলছি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কথা। আমি বলছি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনার কথা।
দিল্লির সাউথ ব্লকের যারা নীতি নির্ধারক, তারা কিন্তু কখনোই তাদের পুরনো এবং বিশ্বস্ত মিত্রকে খাদের কিনারায় অনন্তকালের জন্য ফেলে রাখবে না। রাজনীতিতে কেউ কখনো একেবারে শেষ হয়ে যায় না। রোমান সাম্রাজ্যের ইতিহাস পড়ুন, কিংবা আমাদের এই ভারতবর্ষের মুঘল আমলের ইতিহাস দেখুন। পরাজিত শক্তি কিভাবে ছাই ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে ওঠে, তার শত শত উদাহরণ ছড়িয়ে আছে। ভারত খুব সুচারুভাবে ধাপে ধাপে এগুচ্ছে। তারা প্রথমে ছোট ছোট শর্ত দিয়ে বর্তমান সরকারের নাড়ের স্পন্দন কিন্তু বোঝার চেষ্টা করছে। যখন তারা দেখছে যে ঢাকা নমনীয়, ঢাকা তাদের চাওয়াগুলোকে সম্মান দেখাচ্ছে, তখন কিন্তু তারা তাদের তুরুপের শেষ তাসটি টেবিলে ফেলবে। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল। এই দলটির শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে গ্রথিত। চাইলেই একটি প্রজ্ঞাপন জারি করে বা প্রশাসনিক আদেশে এই দলটিকে, আমি মনে করি, চিরতরে আসলে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। ভারত এই সত্যটি জানে। আর বর্তমান যে শাসক গোষ্ঠী, তারাও হয়তো ভেতরে ভেতরে এই বাস্তবতাটুকু উপলব্ধি করতে শুরু করেছে যে একটি শক্তিশালী বিরোধী পক্ষ ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কখনোই কিন্তু পূর্ণতা পায় না। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি চাপ রয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করার জন্য। সুতরাং দর্শক, এই যে চিন্ময় প্রভুর জামিন, এটি কেবল একজন ব্যক্তির কারামুক্তির ঘটনা হিসাবে দেখলে চলবে না। এটি একটি বিশাল রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস, একটি সিগন্যাল। এটি সেই ট্রেনের হুইসেল, যে ট্রেনটি অনেক দূর থেকে ধীর গতিতে আমাদের স্টেশনের দিকে ধেয়ে আসছে। কিছুদিন আগে যে তথ্যগুলো আমাদের কাছে কেবলই হাওয়ায় ভাসানো কথা বলে মনে হয়েছিল, আজ কিন্তু তা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাই আগামী দিনগুলোতে যদি আপনারা প্রকৃতপক্ষে দেখেন যে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই এক নতুন মেরুকরণ শুরু হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে এখনকার থেকে আরো বেশি প্রকাশ্যে আসা শুরু করেছেন, তাদের উপর থেকে আইনি খড়গ ধীরে ধীরে সরে যাচ্ছে বা তারা আইনি লড়াইয়ে যাচ্ছেন, এমনকি শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটি মসৃণ পথ তৈরি করা হচ্ছে এবং তিনি আইনি লড়াইয়ে যাচ্ছেন, তাহলে দয়া করে একেবারেই অবাক হবেন না। কারণ রাজনীতির এই নাট্যমঞ্চে চিত্রনাট্য অনুযায়ী সবকিছু ঘটছে। ভারত তার কূটনীতির খেলায় অত্যন্ত দক্ষতার সাথে গুটি সাজিয়েছে, আর বাংলাদেশ অনেকটা বাধ্য হয়েই সেই ছকে পা মিলিয়েছে। সময় আসলে বড় অদ্ভুত এক বিচারক। যে সময় কিছুদিন আগে একরকম কথা বলছিল, আজ সেই সময়ই নতুন করে ইতিহাস লিখতে শুরু করেছে। দর্শক, আমরা কেবল অপেক্ষা করতে পারি এবং দেখতে পারি ইতিহাসের এই পালা বদলে শেষ হাসিটা কে হাসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারপাশের এই পরিবর্তনশীল রাজনৈতিক ঘটনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। অবশ্যই অবশ্যই সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।